রওনা হবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই নানটুরাজ সিনেমা হলটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের একেবারে সাথে, আর এই গাইডঘাট গ্রামটির পাশ দিয়েই এই রেল লাইনটি খুলনা পর্যন্ত চলে গেছে। তো নাহারুল দাদা খেয়াল করেন আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ওনাকে তাড়াতাড়ি রওনা দিতে হবে। যদি এই নাহারুল দাদা দ্রুত হেঁটেও চুয়াডাঙ্গা থেকে তার গ্রাম গাইডঘাট পর্যন্ত যান, তবুও কমপক্ষে 1 ঘন্টা লাগবে। নাহারুল দাদা আবার খুব বিড়ি খেতেন, তো 1 প্যাকেট বিড়ি এবং একটি ম্যাচ উনি সাথে নেন এবং দোকানদারের কাছ থেকে একটি পলিথিনও নিয়ে নেন। ওই ম্যাচটি সেই পলিথিনের মধ্যে নিয়ে নেন, যদি বৃষ্টি হয় তাহলে এগুলো পলিথিনের ভিতরে সুরক্ষিত থাকবে এই চিন্তা করে। আর এখন যেভাবে চুয়াডাঙ্গার যে রেল লাইনের আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, তখন কিন্তু এই সমস্ত জায়গায় বেশিরভাগই ডোবা নালা, গাছপালা, পরিত্যক্ত জায়গায় এগুলোতে ভরা ছিল। তো ওনার সব কাজ শেষে বের হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। উনি সিদ্ধান্ত নেন সোজা রেল লাইন ধরেই হাঁটবেন, যে ভাবা সেই কাজ। উনি হাঁটা শুরু করেন। তো উনি মিনিট 10 হাঁটার পর রাস্তার পাশে একটা ডোবা ছিল, ডোবা বলতে পরিত্যক্ত পুকুর বা নালা আর কি। তো ওই ডোবার পাশে বড় একটি তাল গাছ দেখতে পান। উনি কিন্তু এই রাস্তায় রাতের বেলা, দিনের বেলা শত শতবার এসেছেন, কিন্তু কোনোদিন ডোবার পাশে উনি তাল গাছ দেখতে পান। এটা দেখে উনি বেশ অবাক হন। উনি তাল গাছটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকেন। উনি দেখেন যে এই তাল গাছটা অন্যান্য যে সমস্ত স্বাভাবিক তাল গাছ আছে তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা। উনি খেয়াল করেন তাল গাছ থেকে ডোবার মধ্যে কিছু একটা ধপাস করে লাফিয়ে পড়ল। নাহারুল দাদার চোখ সাথে সাথে ওই তাল গাছটা থেকে ওই ডোবার দিকে চলে যায় তার নজর। তো উনি দেখেন চিকন একটা শরীর ডোবার মধ্যে সাঁতার কাটছে। এই নাহারুল দাদা কিন্তু খুবই সাহসী একজন মানুষ। যারা ওই গ্রামে এখনো তাকে চেনেন তারা জানেন উনি কতটা সাহসী, এবং এখনো ওই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তিদের মধ্যেই নাহারুল দাদা একজন। তো ওই নাহারুল দাদা এটা দেখে উনি ডোবার কাছে দাঁড়িয়ে যান। এতক্ষণ উনি যে জিনিসটা দেখছিলেন, তো উনি দেখেন যে মানুষের মতো চিকন একটা শরীর নিয়ে ডোবার মধ্যে কেউ সাঁতার কাটছে। এটা উনি দেখে দাঁড়িয়ে যান এবং বোঝার চেষ্টা করে আসলে জিনিসটা কি। উনি ভালো করে তাকিয়ে দেখেন ওই জিনিসটা হঠাৎ করে সাঁতার কাটা বন্ধ করে নাহারুল দাদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাহারুল দাদা দেখেন যে এটা কোনো মহিলা মানুষের মতো মুখ এটা মনে হচ্ছে, কিন্তু মাথায় মনে হচ্ছে কোনো চুল নেই, পুরো শরীরটাই হাড্ডিসার। তার চোখ দুটো অবশ্য অন্ধকারে জ্বলজ্বল করছে। এরপর ওই জিনিসটা পুকুর থেকে উঠে পড়ে এবং ডোবার উল্টো পাশে জঙ্গলের ভিতরে চলে যায়। নাহারুল দাদা বুঝতে পারেন যে উনি স্বাভাবিক কোনো কিছু দেখেন নাই। আবার উনি সাথে সাথে আরো একটি জিনিস দেখেন, যে জায়গায় একটু আগে এত লম্বা একটা তাল গাছ দেখেছিলেন সেখানে আর কোনো তাল গাছও নাই। উনি দ্রুত পকেট থেকে ম্যাচ ও বিড়ি বের করে বিড়িটা ধরিয়ে ফেলেন এবং ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। উনি সিদ্ধান্ত নেন একমাত্র ট্রেন না আসলে উনি রেল লাইন থেকে কোনোভাবেই নামবেন না, কারণ গ্রামে ভূত প্রেত নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে লোহার কাছে তারা আসে না, তাই রেল লাইন নাকি কোনো অশুভ শক্তি পার হতে পারে না। যাই হোক, গ্রামে এটা একটা প্রচলিত ধারণা। তো নাহারুল দাদা তো রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। তো উনি বেলগাছি নামক একটা রেল স্টেশন পার হওয়ার পরে বিশাল একটা মাঠ পড়ে। এই মাঠটির নাম হচ্ছে এরোপথ। এই এরোপথ নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে, তার মধ্যে একজন হাজী সাহেবের ঘটনা গোদান নামে আমাদের এই চ্যানেলে প্রচার করা হয়েছে। তো এই নাহারুল দাদা যখন এরোপথে আসেন তখনও উনি কিন্তু এই রেল লাইন ধরেই হেঁটে চলছেন। ওনার এখনো ওই জায়গা থেকে তার গ্রামে যেতে কমপক্ষে 40 মিনিটের মতো লাগবে। তো দাদা যখন এই এরোপথে ঢুকেছেন তখন দেখেন মাঠের মধ্যে দিয়ে একটা বিশাল আকৃতির শূকর বা গন্ডার এই টাইপের কিছু একটা ঘোত ঘোত শব্দ করতে করতে দাদার দিকে ছুটে আসছে। তো দাদা কিন্তু তখনও বিড়ি ধরিয়ে রেখেছেন। তো এই প্রাণীটাকে আসা দেখে দাদা তো দাঁড়িয়ে পড়েন। উনি দেখেন এই শূকর বা গন্ডারের মতো একটা জিনিস, এটার মাথায় বিশাল আকৃতির একটা শিঙের মতো আছে এবং সেটার উচ্চতা কমপক্ষে 10 ফুট তো হবেই, এবং এই শিংটা সামনের দিকে বাড়িয়ে দাদার দিকে তেড়ে আসছে। দাদা কি করেছেন, রেল লাইন থেকে খোয়া তুলে ওই প্রাণীটার দিকে ছুঁড়ে মেরেছেন।
কিন্তু দাদা খেয়াল করেন যে এই খোয়াগুলো ওই জিনিসটার গায়ে লাগছে না, শরীরটা ভেদ করে চলে যাচ্ছে। আর এই প্রাণীটা যেভাবে তার দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসছিল, কিন্তু সে সেভাবে এখন আর কাছে আসতে পারছে না। তো দাদা যেদিকে হাঁটছে, ওই প্রাণীটা দাদার থেকে 10 হাত ধরে রেল লাইনের পাশ দিয়ে ধরে হেঁটে যাচ্ছে, আর শিং দিয়ে মাটি চিটতে চিটতে দুই পাশে গর্ত করছে, ঠিক যেমন গরু দিয়ে লাঙল দিয়ে মাটি দুই ভাগ করা হয়, ঠিক সেভাবে। তো দাদা বুঝতে পারেন এটা তো সাধারণ কোনো শূকর বা গন্ডার না, শূকর তো এরকম হয় না, আর গন্ডার এখানে আসবে কোত্থেকে? কিন্তু এরকমই মনে হচ্ছে রাতের অন্ধকারে। কোনোভাবেই এটা দেখে ভয় পাওয়া যাবে না, উনি নিজের মনকে এভাবে বুঝ দিচ্ছেন। তো উনি রেল লাইনের ভেতর দিয়ে হাঁটছেন, পাশাপাশি বিড়ি ধরিয়েই রেখেছেন। তো উনি হাঁটছেন, ওই প্রাণীটাও হাঁটছে। হঠাৎ করে নাহারুল দাদা দেখেন ওই প্রাণীটা নাই। এরপর উনি অল্প কিছু দূর হেঁটেছেন, এর মধ্যে উনি কিছু মানে আর অন্য কোনো কিছু দেখতে পান নাই। এরপর হঠাৎ করে নাহারুল দাদার সামনে সামনে বলতে রেল লাইনের পাশে একটা গরু চলে আসে। এই গরুটি লাফালাফি শুরু করে। আমরা যেমন ফুটবল খেলার সময় বল একবার মাটিতে পড়ে আবার উপরের দিকে উঠে যায়, যেভাবে সুইং করে, ঠিক তেমনি ওই গরুটা লাফিয়ে শূন্যে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে। তো এই যে এইভাবে যে নিচে পড়ছে, এতে কিন্তু কোনো শব্দ হচ্ছে না, মানে গরুটা মনে হচ্ছে খেলা করছে। এক পর্যায়ে ওই গরুটি লাফালাফি বন্ধ করে দেয়, আর গরুর মতো হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। কিন্তু এত জোরে ডাক দিচ্ছিল, নাহারুল দাদার ভাষ্য মতে মনে হচ্ছে তার কানের পর্দা ফেটে যাবে, এত জোরে শব্দটা ছিল। উনি দুই হাত দিয়ে কান বন্ধ করে দাঁড়িয়ে থাকেন, আর রেল লাইনের দুই পাশে খেয়াল করতে থাকেন যে ট্রেন আসছে কিনা। কারণ কানে হাত দেওয়ার কারণে ট্রেনের শব্দ যদি উনি শুনতে না পারেন, সেক্ষেত্রে ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার ট্রেন আসাতে ওনাকে নিচে নেমে যেতে হবে, আর নিচে নামলে বাইরের এই খারাপ পিশাচটা তার ক্ষতিও করতে পারে। তখন নাহারুল দাদা কি করেছেন, রেল লাইনের দুই পাশে ভালো করে তাকে বাড়ির দিকে জোরে হাঁটতে শুরু করেছেন। তো নাহারুল দাদা দেখেন তার আশেপাশে এখন একটি গরু না, অনেকগুলো গরু তার সাথে হেঁটে যাচ্ছে। তো দাদা তো সামনে জোরে জোরে হাঁটতে থাকেন, আর ওই গরুগুলোর দিকে উনি মাঝে মাঝে তাকাচ্ছেন। এবার তিনি দেখেন গরুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আগে যেখানে অনেকগুলো গরু ছিল, তার থেকে এখন মনে হচ্ছে বেশ কয়েকটা কম। তো একবার লাইন সোজা যেদিকে সেদিকে তাকান, আর একবার গরুর দিকে তাকান, আর একবার পিছন দিকে তাকান যে ট্রেন আসছে কিনা। তো এইভাবে উনি হেঁটে যাচ্ছেন। আর এই ঘটনার মধ্যেও কিন্তু উনি একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছেন, মানে বিড়ি ধরিয়ে যাচ্ছেন। তো একটা শেষ হচ্ছে, তো আর একটা ধরাচ্ছেন। এর মধ্যে নাহারুল দাদা কি করেছেন, একবার গরুর দিকে তাকান, আর একবার রেল লাইনের পাশে, মানে এইভাবেই উনি চলছিল। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওই গরুগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে কমতে একটা গরু শুধু তার পাশ দিয়ে চলছে। তো নাহারুল দাদা আবার সামনের দিকে তাকিয়ে দেখেন যে উনি অনেক দূর চলে এসেছেন, আর মিনিট 10-12 হাঁটলেই গ্রামের মধ্যে উনি ঢুকে যাবেন। তো ওনার কাছে থাকা বিড়ি এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, এমনটা না যে শেষ হয়ে যাচ্ছে বা একটা দুটা আর অবশিষ্ট আছে, বিষয়টা এরকম না। তো উনি ভালোভাবেই বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন এই বিড়ি ধরিয়ে। তো উনি জোরে হাঁটা বাদ দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করে, কারণ এতক্ষণ উনি জোরে জোরে হেঁটে বেশ হাঁপিয়ে গেছেন, পাও ব্যথা হয়ে গেছে। আর দীর্ঘ সময় রেল লাইন ধরে এভাবে হাঁটলে পা ব্যথা হয়েই যায়। তো উনি আবার যখন আস্তে আস্তে হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক আশেপাশে তাকান নাই, হঠাৎ পাশ দিয়ে একটা শব্দ শুনতে পান, খুব বিশ্রী আর মোটা একটা কণ্ঠ, একটা মহিলা মানুষের কণ্ঠ আর কি। সেই কণ্ঠটা শুনে উনি পাশে তাকান। উনি দেখতে পান যে ওই যে ডোবায় যে জিনিসটা দেখেছিলেন, ওই জিনিসটা ওনার পাশাপাশি এখন হাঁটা শুরু করেছে। উনি দেখেন 10 ফুটের মতো লম্বা কঙ্কাল টাইপের একটা নারী মূর্তি, মাথা ভর্তি টাক, সমস্ত শরীর সাদা। পায়ের দিকে তাকিয়ে দেখেন যে ওই মহিলার পাটা ঘোড়ার পায়ের মতো, মানে ঘোড়ার মতো খুর আছে পায়ে। আর চোখ দুটো এত স্ফীত হয়ে এসেছে, মনে হচ্ছে কোটর থেকে এখনই চোখ দুটো বেরিয়ে পড়বে। বেশ জল জল করছিল চোখ। রেল লাইনের পাশে হাঁটছে এবং খুব রাগান্বিতভাবে এই নাহারুল দাদার দিকে তাকিয়ে আছে, আর দাদাকে খুব বাজেভাবে বলছে যে আমিও দেখব তুই কতক্ষণ আমার হাত থেকে বাঁচতে পারিস, এভাবে বলে যাচ্ছে। মানে দাদার সাহসটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে আর কি।
এই ধরনের কথা বলে। তো দাদা কি করেছেন যে এই রেল লাইন থেকে আবার কিছু খোয়া বা পাথর হাতে নিয়েছেন, ওই জিনিসটার দিকে ছুঁড়ে মেরেছেন। দাদা খেয়াল করেন যে এই পাথর ওই জিনিসটার শরীরে কোনো আঘাতই করছে না, কিন্তু এটা ছোড়ার কারণে ওই জিনিসটা আরো রেগে যাচ্ছে। এইভাবে চলতে চলতে এই নাহারুল দাদা গ্রামের কাছে চলে এসেছেন। তখন ওই জিনিসটা দাদাকে বলে, আমি কিন্তু তোর পিছু ছাড়বো না, মনে রাখিস। এখন আমি চলে যাচ্ছি, আজানের সময় হয়ে গিয়েছে দেখে, কিন্তু আমি আবার আসবো। এই বলে ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায় এবং সত্যি ওই সময় আজান দিয়ে দেয়। কিন্তু উনি যখন বের হয়েছেন রাত 1টা, এখন সর্বোচ্চ 2টো বাজতে পারে, কিন্তু এর মধ্যে এতটা সময় পার হয়ে গেছে উনি কিন্তু বুঝতে পারেন নাই। তো দাদা কি করেছেন, রেল লাইন থেকে নেমে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে উনি গ্রামের ভেতরে চলে গেছেন। এরপর উনি বাড়ি চলে গেছেন। পরদিন পরিবারের সাথে শেয়ার করেন যে উনি যা যা দেখেছেন। পরিবার লোক কিন্তু খুব বকাঝকা করে যে সিনেমা দেখার বদ অভ্যাস গেল না, তারপরে এত রাতের বেলা গিয়েছিস আর এই ধরনের ভয়ানক ঘটনা ঘটিয়েছিস, আর খবরদার রাতের বেলা সিনেমা দেখতে যাবি না। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। মূলত আমরা এই ঘটনার প্রথম অংশটা শুনলাম, এবার আমরা শুনবো এই ঘটনার দ্বিতীয় অংশ। এই ঘটনার বেশ কয়েক মাস কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। নাহারুল দাদা ওই বিষয়টা ভুলতে বসেছেন। নাহারুল দাদার আবার মাছ ধরার খুব নেশা ছিল। নাহারুল দাদা রাতে মাছ ধরতে খুবই বেশি পছন্দ করতেন আর কি। তো বেশিরভাগ সময় রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত উনি মাছ ধরতেন খেপলা জাল দিয়ে। অন্য মানুষরা ওখানে মাছ ধরতো, তবে সন্ধ্যার দিকে তারা যেতেন, রাত 9টার দিকে বা 10টার দিকে মাছ ধরে চলে আসতেন। আর দাদা যেতেন হচ্ছে এই লোকগুলো যখন মাছ ধরে চলে আসেন তারপরে, রাত 10টা